পলাশির যুদ্ধ শেষ হবার পর মীরজাফর খাঁ যখন বাংলার নবাব, তখন প্রকৃত শাসন ক্ষমতা বর্তায় মীরজাফরের প্রিয় পুত্র মিরনের ওপর। দম্ভে কুসঙ্গের দোষে মিরন সিরাজের চেয়েও অধঃপতিত ছিল। মীরজাফর কিন্তু সর্বদাই তার সব কাজ স্নেহের চোখে দেখতেন। ইংরেজদের দেখা দেখি সকলেই তাকে ছোট নবাব বলে ডাকত। ছোট নবাবের হঠাৎ খেয়াল হলো মহাভারত শুনবেন। সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের কথকদের ডাক পড়ল। তাদের সুললিত বর্ণনায় ও ব্যাখ্যায় বিমোহিত ছোট নবাব। তিনি জিজ্ঞাসা করলেন, এসব কি সত্যি ঘটনা? কোনো কোনো পণ্ডিত বোঝালেন, এর মধ্যে কিছু কিছু সত্যি। সেই সামান্য সত্যের ওপর কল্পনার রং ছড়িয়ে এরকম কাব্য গড়ে তোলা হয়েছে। অধিকাংশ সময় কবি তাঁর পৃষ্ঠপোষক নবাবের কথা ও প্রশংসা কাব্যের আড়ালে করেছেন। যেমন রোসঙ্গ রাজসভার কবি শ্রীকর নন্দীর মহাভারত। চড়াক করে বুদ্ধি খেলে গেল মিরনের মাথায়। তিনিই বা কম কিসে? তবে তাকে নিয়ে মহাভারত রচনা করা যাবে না কেন? করো উপযুক্ত কবির সন্ধান। সন্ধানও মিলল। কৃষ্ণচন্দ্রের রাজসভায় বিখ্যাত কবি আছেন ভারতচন্দ্র। তিনি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছেন। অনবদ্য কাব্য, রসে টইটুম্বুর। কাত করলে নাকি রস গড়িয়ে পড়ে। বলাও তাকে। সঙ্গে সঙ্গে আদেশ জারি হলো। লোক গিয়ে হাজির হলো কৃষ্ণচন্দ্রের কাছে। সংবাদ শুনে সবচেয়ে ভেঙে পড়লেন ভারতচন্দ্র। কৃষ্ণচন্দ্র মাথায় হাত দিলেন। এ সমস্যা সমাধানের উপায় কোথায়? যেখানে মনের প্রেরণা নেই সেখানে কি কাব্য রচনা সম্ভব? ভয় বিতারণ গোপাল এসে বলল, নির্ভয় হন মহারাজ, আমি আছি। কবিকে এবং আপনাকে রক্ষা করতে গোপাল যাবে কবি হয়ে। মহারাজ বললেন, কি বলছো গোপাল? আগুন নিয়ে খেলা করতে যেও না। ছোট নবাব আইন কানুনের ধার ধারেন না। সিরাজের মতো বাল্যসাথীকে মারতেও তার হাত কাঁপেনি। তার আকাঙ্ক্ষা পূরণ না হলে তুমি তো যাবেই, তার রোষে আমিও যাব। গোপাল বলল, মহারাজ, গোপাল ভাঁড়ামি করে। আপনার সভাতেই অনেক সংস্কৃত নাটক শুনেছি। সেখানেও বিদূষক নামে চরিত্রগুলি ভাঁড়, কিন্তু নায়কের বিপদে সেই উদ্ধারকর্তা। আমার প্রতি বিশ্বাস রাখুন। আপনার রাজ্যকে আমি আপনার চেয়ে কম ভালোবাসি না। আর আপনি তো আমাদের আশ্রয় তরু। কে তার সর্বনাশ চায় মহারাজ? আর এই কবি ভারতচন্দ্র, তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাবার এর চেয়ে বড় সুযোগ আর কবে আসবে? ভারতচন্দ্র বললেন, মহারাজ, গোপালই পারবে। ও মানুষের মন বোঝে, বুঝতে পারে তার দুর্বলতা। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে গোপাল ঠিক কার্যোদ্ধার করবে। মহারাজ রাজি হয়ে গেলেন। গোপাল চলল মুর্শিদাবাদ। মিরন জাফরগঞ্জে তার থাকবার জায়গা করে দিল। সংখ্যাতীত খিদমতগার, অঢেল উপকরণ, গোপালের অবাধ গতি। গোপাল সকলের কাছে যায়, তথ্য সংগ্রহ করে, একান্তে বসে মিরনের সঙ্গে। মিরন উজাড় করে তার আত্মকথা বলে যায় তার স্বপ্নের কথা। নবাব বলে, কবি পারবে না আমাকে নিয়ে এক মহাভারত রচনা করতে? গোপাল বলে, জরুর, আপনার মতো লোককে অমর করতে পারবো। এ তো আমার সৌভাগ্য। তবে তার জন্য সময় আর অর্থ লাগবে হুজুর। আমাকে যেন সংসারের কথা চিন্তা করতে না হয়। মিরন বললেন, কভি নেহি, যত টাকা লাগে আমি দেব। তুমি নিশ্চিন্ত মনে দিবারাত্র লেখো। গোপাল বলল, তবে আমি বাড়ি যাই নবাব। নিজের পরিবেশ ছাড়া তো ভালো কাব্য রচনা হয় না। মিরন বললেন, বহুত খুব। রওনা হবার আগে আমি ইয়ার বক্সিদের নিয়ে একটা উৎসব করব। তোমাকে কবি বরণ করব, খিলাত দেব, তবে যাবে। উৎসব হলো। মদ মাংস ও পেঁয়াজ রসুনের শ্রাদ্ধ। উৎসবের একদিকে কবি সংবর্ধনা, অন্যদিকে খাওয়া দাওয়া।
গোপাল খিলাত ইত্যাদি নিয়ে যাচ্ছেন। পাশে খাওয়া দাওয়া শুরু হয়েছে। এক পরিচিত মৌলবী মল্ল মুন্সি গোপালকে দেখে হাসলেন। গোপাল জিজ্ঞাসা করল, কি খাচ্ছেন মৌলবী সাহেব? মৌলবীর দুর্বুদ্ধি জাগল। তিনি মাছ খাচ্ছিলেন। বললেন, তোমাদের অবতার খাচ্ছি। গোপাল সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করল, কোন অবতার? তৃতীয় বুঝি? দ্বিতীয় অবতার মৎস্য, কিন্তু তৃতীয় অবতার হল শূকর। তৃতীয় অবতার বলতেই মৌলবী তোবা তোবা বলতে বলতে খাওয়া ছেড়ে পালালেন। মিরন জিজ্ঞাসা করল, ঘটনাটা কি হলো কবিজি? গোপাল হাত জোড় করে বলল, হুজুর মেহেরবান, উনি আমার ধর্ম নিয়ে আক্রমণ করেছিলেন, আমি সেটা ফিরিয়ে দিয়েছি, কিন্তু ফেরতটা উনি আর সহ্য করতে পারলেন না বলে ব্যাপারটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিল গোপাল। সব শুনে মিরন বললেন, তোমাদের শাস্ত্রে শুয়োরও অবতার? তা যাকে, মহাভারতে এসব নেই তো? গোপাল বলল, না নবাব, তেমন কিছু থাকলে আপনার কাছে জেনে নেব। খুশি হয়ে নবাব বললেন, তুমি বহুত এলেমদার, আমি এমন লোকই পছন্দ করি। প্রায় 2 বছর ক্রমাগত মুর্শিদাবাদ থেকে টাকা আনালো গোপাল, আর আনন্দে দিন কাটাতে থাকলো। মিরন মাঝে মাঝেই তাগিদ পাঠাতো। লোক এলেই দেখত বহু পুঁথিপত্রের মাঝখানে লিখবার আয়োজন নিয়ে লিখে চলেছে গোপাল। তারা গিয়ে বলতো, খুব লেখা চলছে ছোট নবাব। কৃষ্ণচন্দ্র উৎকণ্ঠিতভাবে জিজ্ঞাসা করলেন, কি গোপাল, শেষ রক্ষা হবে তো? গোপাল বলতো, মহারাজ, শেষ রক্ষা তো খেলিয়ে তোলা, 4 ফেলা, হ্যাঁচকা টানে মাছ গাঁথা সব হয়ে গেছে, এবার শুধু খেলানো চলছে মহারাজ, তারপরেই শেষ। কৃষ্ণচন্দ্র বললেন, দেখো মুখ রক্ষা যেন হয়। রেগে মেগেই যেন গোপাল বলল, মহারাজ, বসে বসে মস্ত টাকা পাচ্ছি মাসে মাসে, আপনার আর সহ্য হচ্ছে না। বেশ, তবে যাচ্ছি, শেষ করে আসি। 2-1 দিনের মধ্যেই রওনা হলো গোপাল। মুর্শিদাবাদে তখন যুদ্ধযাত্রার তোড়জোড়। গোপালকে পেয়ে মিরন খুব খুশি। বললেন, কবি, আর কদিন লাগবে? গোপাল বলল, নবাব, এতদিনে শেষ হয়ে যেত, কিন্তু এক জায়গায় এসে খুব বিপদে পড়ে গেছি, আর সেটা না হলে তো মহাভারত হয় না, অন্য গল্পে হয়ে যায়। কি সমস্যা গোপাল, বলো। মিরন উদারভাবে বলল। গোপাল বলল, নবাব, অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদী লাভ করলেন। তাদের মা বললেন, তোমরা 5 ভাই ভাগ করে নাও। সেই থেকে দ্রৌপদীর 5 স্বামী। মেহেরবান, আপনার বেগমের খসম তো আপনি, আর 4 জনের নাম ঠিকানা না দিলে আর তো এগুতে পারছি না হুজুর। কি, আমার বেগমের খসম? তোমাদের হিন্দু শাস্ত্র কি এরকম নাকি? তবা তবা, চাই না, চাই না আমার নবাবী মহাভারত। অনেকখানি যে লেখা হয়ে গেছে নবাব, পুড়িয়ে ফেলে দাও। নবাব, আপনি এ কি বলছেন? কেঁদে ফেলল গোপাল। আমার এতদিনের চেষ্টা, আমার কাব্য। মিরন বললেন, খেসারত দিচ্ছি, কিন্তু তাই বলে আমার বেগমের 5 খসম থাকবে, তা আমি সইতে পারবো না। 1000 টাকা দিয়ে গোপালকে বিদায় করে যুদ্ধযাত্রা করলেন মিরন। সেই যুদ্ধযাত্রায় তার শেষ যাত্রা। পথে বজ্রাঘাতে মৃত্যু হলো তার। ইতিহাসের প্রেক্ষাপটের বদল হলো। মির্জাফরের স্থানাভিষিক্ত হলেন তার জামাই মীর কাসিম আলী খাঁ, তৎপর মানুষ। সেকালের ভারতের বেশিরভাগ বড় মানুষের নারী নক্ষত্র জানেন তিনি, চেনেন ইংরেজদের। অতএব নবাব হয়েই তিনি প্রথমে রাজধানী তুলে নিয়ে গেলেন মুঙ্গেরে। বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের কেন্দ্রভূমি মুর্শিদাবাদ দূরে পড়ে রইল। কিন্তু নবাব যে শেষ পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াতে চান, তা কোথাও গোপন রইল না। তিনি যখন ইংরেজদের বিরুদ্ধে লড়বার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন পলাশীর ষড়যন্ত্রকারীদের আর বাইরে রাখতে চাইলেন না।
একে একে বন্দি করলেন সকলকে। কৃষ্ণচন্দ্রও বন্দী হলেন। বন্দীদের দু একজনকে হত্যাও করলেন। এ সংবাদ কৃষ্ণনগরে আসতেই রাজবাড়িতে কান্নার রোল পড়ে গেল। মীর কাসিমকে বিশ্বাস নেই। যদি আতঙ্কে কথাটা স্পষ্ট উচ্চারণ করতে পারলেন না কেউ। গোপাল বলল, মহারানী, মা, আমি মুঙ্গেরে পৌঁছবার আগে যদি সর্বনাশ হয়ে যায় তবে করবার কিছু নেই, নইলে আমি মহারাজকে উদ্ধার করে আনবই। মহারানী ছলছল চোখে গোপালের দিকে তাকিয়ে বললেন, যাও গোপাল, জয়ী হও। মা সর্বমঙ্গলা নিশ্চয়ই আমাদের এটুকু অবকাশ দেবেন। দ্রুতবাহী নৌকায় মুঙ্গেরে গেল গোপাল। বাইরের লোকের দুর্গের মধ্যে প্রবেশের অনুমতি নেই, কিন্তু মীর কাসিমের দুর্বলতা জানত গোপাল। এবার তাই তার জ্যোতিষীর বেশ। মীর কাসিমের বড় বিশ্বাস হিন্দু জ্যোতিষীদের ওপর। গোপালের মনে পড়ল, নওয়াজেশের সভায় যে তরুণ যুবক তার পুরস্কারাদির ব্যবস্থা করেছিল সে এই তরুণ নবাব কাশেম আলী খাঁ। অতএব অনায়াসে গোপালের ভেতরে যাবার অনুমতি মিলল। তাকে দেখেই মীর কাসিম বললেন, আরে, তুমি সেই জ্যোতিষী নও যাকে? গোপাল বলল, নবাবের স্মরণশক্তি খুব প্রখর। আমি নবাব নওয়াজেশের সভায় উপস্থিত হয়েছিলাম। আপনি আমাকে পুরস্কারের টাকা দিয়েছিলেন। নবাব, আমি সেদিনই আপনাকে ইঙ্গিত দিয়েছিলাম আপনার সৌভাগ্যের দিন আসছে। মীর কাসিম বললেন, তোমার কথা আমি ভুলিনি জ্যোতিষী। নবাব হয়ে আমি তোমাকে ডাকবার কথা বারবার ভেবেছি, নানা কাজে আমি পারিনি। তুমি নিজেই এলে গোপাল। গোপাল বলল, আমার গণনায় বড় দুর্যোগ দেখছি নবাব, তাই আপনার কাছে ছুটে এসেছি। আপনার হাতটা একবার দেখি নবাব। নবাব তাড়াতাড়ি হাত পেতে দিলেন। গোপাল হাতের ওপর হাত তুলে নিয়ে নিবিষ্ট মনে হাত দেখল। হতাশভাবে হাত নামিয়ে দিল। তারপর আবার হঠাৎ উৎসাহিতভাবে হাতটা তুলে নিয়ে কি যেন দেখতে থাকলো। নবাব বললেন, কি দেখছো গোপাল? গোপাল বলল, মৃত্যুযোগ। নবাব আঁতকে উঠলেন। বললেন, কি বলছো গোপাল? গোপাল হাত ছেড়ে দিয়ে বলল, নবাব, আমার গণনায় আপনার মৃত্যুযোগ আসন্ন, সেটাই মেলাতে এসেছিলাম। কিন্তু আপনার হাত দেখে যেন আতঙ্কে থেমে গেল গোপাল। নবাবের মুখে গাঢ় কালিমা নেমে এলো। গোপাল বলল, নবাব, তবে একটা আশার আলো দেখছি। কি গোপাল? গোপাল বলল, আপনার বন্দিশালায় মহারাজ কৃষ্ণচন্দ্র আছেন না? নবাব বললেন, হ্যাঁ। গোপাল বলল, একবার তাকে আনুন তো নবাব। নবাব বললেন, তাকে আনলে কি হবে? গোপাল বলল, দুটো হাত একত্রে মিলিয়ে দেখলে আমার মনে হচ্ছে একটা উপায় বের হতে পারে। নবাব সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্রকে হাজির করবার নির্দেশ দিলেন। কৃষ্ণচন্দ্র কাঁপতে কাঁপতে এলেন। নবাবের ডাকের একটাই অর্থ জানতেন বন্দীরা। সে অর্থ হল মৃত্যু, নৃশংস মৃত্যু। নবাব হাত পা বেঁধে সঙ্গে ভারী পাথর দিয়ে গঙ্গায় ডুবিয়ে দিতেন। কিন্তু নবাবের সামনে হাজির হয়ে অবাক হয়ে গেলেন কৃষ্ণচন্দ্র। নবাবের পাশে গোপাল! বিস্ময়ে হয়তো চিৎকার করে উঠতেন কৃষ্ণচন্দ্র, কিন্তু বহু কষ্টে তিনি নিজেকে সংযত করলেন। চিৎকার করলে হয়তো গোপালের পরিকল্পনা নষ্ট হতো। কৃষ্ণচন্দ্র নীরবে দাঁড়িয়ে রইলেন। গোপাল বলল, বন্দির ডান হাত খোলো প্রহরী। নবাব ইঙ্গিত করলেন। প্রহরীরা হাত খুলে দিল। গোপাল মহারাজের হাত দেখল। হাত দেখার নাম করে হাতের চেটোর তলায় আঙুল দিয়ে সংকেত জানালো, নির্ভয় হন মহারাজ। তারপর হাতটা ছেড়ে দিল। প্রহরীদের বলল, বন্দিকে নিয়ে যাও। নবাব ইঙ্গিত করলেন। প্রহরীরা কৃষ্ণচন্দ্রকে নিয়ে চলে গেল।
নবাব গোপালের দিকে তাকালেন। গোপাল বললেন, নবাব, এক আশ্চর্য যোগাযোগ দেখলাম। আপনার হাতে যার ইঙ্গিত পেয়েছিলাম, বন্দির হাতে তার সিদ্ধান্ত পেলাম। এই বন্দি সম্পর্কে সতর্ক থাকবেন। নবাব বললেন, সব বন্দি সম্পর্কেই আমি সতর্ক। গোপাল বলল, বিশেষ করে এই বন্দি সম্পর্কে, কারণ এর মৃত্যুর 2 দিনের মধ্যেই আপনার মৃত্যুযোগ। সাবধান, সাবধান থাকবেন নবাব। নবাব আতঙ্কে চিৎকার করে উঠলেন। বললেন, গোপাল, এক্ষুনি এই বন্দিকে আমার আক্রোশ, যুদ্ধ, কোলাহল সব থেকে তুমি দূরে নিয়ে যাও। বন্দি যেন কিছুতেই কখনোই কৃষ্ণনগর রাজপ্রাসাদ থেকে বের না হন। গোপাল বলল, যথা আজ্ঞা নবাব। 1 ঘন্টার মধ্যে মহারাজকে নিয়ে গোপাল মুঙ্গের থেকে যাত্রা করল। তখন আকাশে বাতাসে বিজয়া দশমীর বাজনা। এবার পুজো কাটল বন্দিশালায়। বিজয়ার শুভ আলিঙ্গনে কৃষ্ণচন্দ্র গোপালকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, গোপাল, এতদিন আমি ছিলাম তোমার অন্নদাতা, আজ থেকে তুমি আমার প্রাণদাতা। কেঁদে ফেলল গোপাল। বলল, মহারাজ, এতদিন আমার বুকের ওপর এবং মাথার ওপর কি চাপ গেছে তা আর কি বলবো। আজ আমি মুক্ত। আমি আমার অন্ন ঋণের কিছুটা শোধ করলাম। কৃষ্ণনগরে ফিরে কৃষ্ণচন্দ্র 2টি কাজ করেন। 1, গোপালকে বিশাল নিষ্কর জমি লিখে দেন, আর জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন।